স্যার নিচের বারটা ঠিক। ঠিক আছে, চলে গেছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ওয়ার্কিং অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। ওকে, তো ফার্স্ট হচ্ছে আমরা ওয়ার্কিং বোঝার আগে আমরা আগের দিন যে ক্লাসে বেসিক্স অফ রোটেটিং প্রিন্সিপাল বা কন্ডাক্টর কি, মেশিনের জন্য কন্ডাক্টর কি, এইসব দেখেছিলাম তাই না। তারপরে তোমার ফুল পিচ শর্ট পিচ কয়েল কাকে বলে এগুলো দেখেছিলাম। তো ওয়ার্কিং অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর অ্যাকচুয়ালি কি করে কাজ করে সেটা দেখব। ফার্স্ট অফ অল থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে আমরা কি দিই স্যার, থ্রি ফেজ সাপ্লাই দিয়ে থাকি। আমি শুধু আজকে ওয়ার্কিংটাই পড়াবো তোমাদেরকে। হ্যাঁ, দেখো ভালো করে, খুব ইন্টারেস্টিং। ধরো আমি এখানে থ্রি ফেজ সাপ্লাই দিয়েছি, তো এখানে থ্রি ফেজ যখন আমরা সাপ্লাই দিচ্ছি, এটা হচ্ছে আমাদের স্টেটার, রাইট। এটা আমাদের স্টেটার, স্টেটারে আমরা থ্রি ফেজ সাপ্লাই দিচ্ছি। এবার এই স্টেটারে কি থাকে বলো তো, এরকম ওয়াইন্ডিং থাকে। কেউ পারলে আমার সাথে আঁকবে ছবিটা, ছবি মাথায় ঢুকে গেলে পুরো জিনিসটা মাথার মধ্যেই থাকবে। হ্যাঁ, এরকম ঠিক আছে। তাহলে স্টেটারের মধ্যে আমাদের এরকম ওয়াইন্ডিং করা আছে, স্টেটারের মধ্যে, এটা কিন্তু স্ট্যাটিক পার্ট। তাহলে এই স্টেটারের যে ওয়াইন্ডিং, এটাকে আমরা বলে থাকি থ্রি ফেজ ওয়াইন্ডিং। স্টেটার ওয়াইন্ডিংটা আমাদের থ্রি ফেজ ওয়াইন্ডিং, ক্লিয়ার, থ্রি ফেজ ওয়াইন্ডিং। থ্রি ফেজ ওয়াইন্ডিং এর মধ্যে যখন আমরা থ্রি ফেজ সাপ্লাই প্রোভাইড করি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, থ্রি ফেজ সাপ্লাই যখন থ্রি ফেজ ওয়াইন্ডিং এ দেয়া হয়, তখন এখানে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এখানে একটা কি তৈরি হয়, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। ডিসি মোটরের মতো এখানে কোনো পোল থাকে না। ডিসি মোটরে যেমন চারটে পোল বা দুটো পোল এরকম থাকে, এখানে কিন্তু কোনো রকম পোল থাকে না। তাহলে যখনই আমি সাপ্লাই দেব, এইখানে আমাদের কি তৈরি হবে না স্যার, এখানে আমাদের এনএস তৈরি হবে। এনএস, এটার নাম হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিড অ্যাকচুয়ালি বলি, বা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে একটা। তাহলে এই জায়গাটায় আমি এনএস না দিয়ে এনএসটা পরে দিচ্ছি, আগে আমরা এটাকে বলছি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। তো তাহলে এই রোটেটিং আরএমএফ এটা অ্যাকচুয়ালি মানে তৈরি হচ্ছে কি করে, অ্যাট ফার্স্ট সেটা আমাকে বুঝতে হবে। তাহলে এই যে থ্রি ফেজ ওয়াইন্ডিং, আমি এটাকে এইভাবে লিখছি, ধরো এ, এ ড্যাশ, এর থেকে তিনটে ফেজের মধ্যে ফেজ ডিফারেন্স কত থাকে বলো তো, কত থাকে ফেজ ডিফারেন্স এক একটা ফেজের মধ্যে? 60 ডিগ্রি। ভালো করে বলো, ভালো করে। আচ্ছা 90 ডিগ্রি। এরকম হলে খুব চাপ গো। 120 ডিগ্রি, 120 ইন্টু 3, 360, তবেই তো 360 হবে একটা রোটেশন, ঠিক আছে। তাহলে এ, এর থেকে ঠিক 120 ডিগ্রি পরে এটা বি হলে এটা বি ড্যাশ, এর থেকে ঠিক 120 সি, আর এটা সি ড্যাশ, ঠিক আছে। চলো, তো এই যে ফেজগুলো আছে, এই ফেজগুলোর করেসপন্ডিং আমি যদি ম্যাগনেটিক ফিল্ডকে দেখি, এবিসি তিনটে ফেজ, বা অনেকে তোমার পিকিউ আর দিয়ে লেখে, বা আর আমাদের নর্মালি ফেজকে আমরা কি দিয়ে ডিনোট করি, আর ওয়াই বি, তাই না, আর ওয়াই বি।
এগুলো দিয়ে। তো যাই হোক, এই ফেজ করেসপন্ডিং যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডকে দেখি, আমি ফেজটা আপাতত লিখছি না, আমি ধরছি এরকম ভাবে, এটা এন পোল, এটা এস পোল, তাহলে ফার্স্ট এর থেকে 120 ডিগ্রি পরে এটা আবার এন পোল, এটা এস পোল, আবার এখান থেকে এটা এন হলে এটা এস পোল। ঠিক আছে, এবার যখন তুমি এসি সাপ্লাই দিচ্ছ, এই পোলগুলো কি হবে, চেঞ্জ হচ্ছে না? হ্যাঁ, বললাম যখন আমরা স্ক্রিনে দেখা যাচ্ছে না, হ্যাঁ, এটাকে কি বলতো, ডিজিটাল বোর্ডে একটু নেটটা বেশি লাগে, হ্যাঁ, স্ট্রং নেট না হলে বুঝতে পারবে না। আর এই ক্লাসটা ভিজিবল ক্লাস না হলে একটু অ্যাকচুয়ালি আমি আমার হাবভাব ভঙ্গিমা বা হাত দিয়ে যে জিনিসগুলো দেখাবো, তাছাড়া মানে শুধু ওয়ার্কিং বোঝাতেই 1 ঘন্টা লাগবে আমার। তো ওই জন্যই আমি ডিজিটাল বোর্ডে নিলাম ক্লাসটা, ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করতে হবে, কিছু করার নেই। যাদের অসুবিধা হচ্ছে একবার রিকানেক্ট করো। দেখো, তো এই যে আমি এন এস এই জিনিসটা লিখেছি, তাহলে ফার্স্টের জন্য এটা, তারপরে এটা, তারপরে এটা, ঠিক আছে। ধরো আর ওয়াই বি এইভাবে দেয়া আছে। এসি সাপ্লাই কি করে, এখানে যদি আমরা এসি দেই, হ্যাঁ, একবার ম্যাগনেটাইজ বা একবার ডিম্যাগনেটাইজ, তাহলে ব্যাপারটা এরকম হয়, একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ, তাই না? তো এইটা যদি আমাদের ফেজ এ হয়, এর থেকে ঠিক 120 ডিগ্রি, মানে এইরকম জায়গায়, বেশি হয়ে গেল, এরকম জায়গা থেকে আরেকটা ফেজ স্টার্ট হবে, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে এর ঠিক 120 ডিগ্রি পর, এর ঠিক 120 ডিগ্রি, মানে নিয়ার অ্যাবাউট আমরা বলতে পারি 120 এখান থেকে, তাহলে এই টোটাল ডিস্টেন্সটা আমাদের কত থাকে, 180, তাহলে এটা 60, আবার এদিকে 60 60, মোটামুটি এইটা তো এরকম জায়গা থেকে আবার আর একটা শুরু হবে। ঠিক আছে, এটা আমাদের 3টে ফেজ আছে, তাহলে ধরে নাও এটা আর, তারপরেরটা ওয়াই, তারপরেরটা বি, ভালো করে বুঝবে, হ্যাঁ। ফর ফার্স্ট ফেজ আর ফেজের জন্য, যখন এটা 0 থেকে পাই পর্যন্ত এইটুকু হোয়াইট কালারের যে আমাদের ওয়েবসাইট বলছি, ওয়েব ফর্মটা আছে, এই ওয়েব ফর্মটার ফার্স্ট হাফ সাইকেলটার জন্য ধরে নাও এটা এন, এটা এস, তারপরের হাফ সাইকেলটা গ্রিন কালারের হাফ সাইকেলের জন্য এইটা এনএস, তারপরের যে ব্লু কালারের হাফের জন্য এটা। তাহলে আফটার পাই পজিশন, এই যে প্রথম যে আমাদের হোয়াইট কালারের যে মানে ওয়েভ ফর্মটা আছে, পাইয়ের পরে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে পাইয়ের পরে এটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ, মানে নেগেটিভ, তার মানে কি ম্যাগনেটিক পোলগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এর পরের ছবিটা কেমন হবে স্যার, এইটা এস হয়ে যাবে, এটা এন হয়ে যাবে। যে যেখানে বুঝতে পারবে না সঙ্গে সঙ্গে বলবে, হ্যাঁ, এটা মানে একবার না বুঝলে বারবার বোঝানো একটু ডিফিকাল্ট হবে আমার পক্ষে। এবার দেখো, তাহলে কি হলো, জাস্ট হোয়াইট কালারের হাফ সাইকেল পেরোনোর পর এই যে হাফ সাইকেলটা, এখানে কি হলো, এস এন পোলটা চেঞ্জ করলো। ঠিক গ্রিন কালারের লাইনটা দেখো, এই জায়গাটা পেরোনোর পর বা এই পয়েন্টটার পর এ কি করছে, আমরা কি করে বোঝাই, এটা এখান থেকে আমি স্টার্টিং ধরেছি, ঠিক 120 ডিগ্রি পর এ যখন এইরকম পজিশনে আসলো, তখন এ আবার কি করছে, তার পজিশনটাকে চেঞ্জ করছে আফটার 90। তাহলে এই এন পোল আর এস পোলটা, এস আর এন চেঞ্জ হলো, তার একটু পরে, সবাই একটু পর পর এই জায়গাটাই হলো, তারপরে এ এখানে চেঞ্জ হলো, তার একটু পরে এ চেঞ্জ হলো, তাহলে 3জন
আলাদা আলাদা রকম ভাবে চেঞ্জ হচ্ছে, একটু পর পর চেঞ্জ হচ্ছে, একটু বাদে বাদে চেঞ্জ হচ্ছে, একসাথে হচ্ছে না কিন্তু। তাহলে এটা এখানে কি হলো, এবার এটা এন, এটা এস হলো, এটা এস হলো। তাহলে এই পজিশনটা আমাদের ছিল, আফটার সাম টাইম এইরকম হলো। আবার যখন এই পজিশনগুলো শেষ হয়ে আবার যখন সব পজিটিভের দিকে যাবে, তখন এটা চেঞ্জ হবে না আবার? কি বলো, হবে তো? হ্যাঁ, তাহলে আবার এটা চেঞ্জ হবে, এন এস এন এস এন এস। এবার এই ঘটনাটা কন্টিনিউয়াসলি কত স্পিডে ঘটছে? 50 হার্জ ফ্রিকোয়েন্সি, ইন্ডিয়া স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি 50 হার্জ, মানে সেকেন্ডে 100 বার এই এনপোল এসপোল চেঞ্জ হচ্ছে এখানে। তাহলে তিনটেই চেঞ্জ হচ্ছে, তাহলে এরকম করে চেঞ্জ হচ্ছে, প্রথমে এ, তারপরে এ, তারপরে এ। এই যে ভালো করে দেখো, এন এর পরে এটা এস হলো, এই এসটা এন, এই এনটা এস। অ্যাট এ টাইম কিন্তু কেউ হচ্ছে না, প্রথমে হোয়াইট কালারটা হচ্ছে, তারপরে গ্রিন, তারপরে ব্লু, একটু বাদ বাদ চেঞ্জ হচ্ছে। এবার এই ঘটনাটা যদি অ্যাট এ টাইম এরকম চেঞ্জিংটা দেখতে থাকো, দূর থেকে দেখে কি মনে হবে? এই এনপোলটা এখানে আসলো, তার একটু পরে এই এনপোলটা আবার নিচে নামলো। তার মানে আমি যদি একজনের দিকে তাকাই, আমার মনে হবে যেন এই এনপোলটা ঘুরছে, দূর থেকে দেখে মনে হবে কি না? হ্যাঁ, তার পরের ঘটনাটা আবার এই ছবিটাই আসবে। তাহলে এই জিনিসটা যখন রিপিট হচ্ছে না, তখন তোমার দেখে মনে হবে যে এই ম্যাগনেটিক ফিল্ডটা ঘুরছে। অ্যাকচুয়ালি তোমার দেখে মনে হবে এটা ম্যাগনেটিক ফিল্ডটা ঘুরছে, অ্যাকচুয়ালি কিন্তু ইন্ডিভিজুয়াল ফেজে এটা চেঞ্জ হচ্ছে। ইন্ডিভিজুয়াল ফেজের ক্ষেত্রে এটা চেঞ্জ হচ্ছে, এন এস এন এস এন এস, কিন্তু অ্যাট এ টাইম তিনটে ফেজকে যখন আমরা দেখব, তখন আমার মনে হবে যে এটা যেন ঘুরছে। সো দ্যাট ইজ কল্ড আ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। ওকে, তাহলে যখনই আমরা এখানে সাপ্লাই দেব, তাহলে কোনো একটা থ্রি ফেজ কয়েলে যখন থ্রি ফেজ সাপ্লাই দেওয়া হয়, তখন সেখানে ম্যাগনেটিক যে কোনো কয়েলে ইলেকট্রিসিটি সাপ্লাই দিলেই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এনি কয়েল, তুমি ধরো এরকম একটা কয়েলের মধ্যে যদি এখানে তুমি ইলেকট্রিসিটি সাপ্লাই দাও, এখানে আমাদের কি তৈরি হবে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তো সেরকমই আমি এখানে কয়েল বানিয়েছি থ্রি ফেজ ওয়াইন্ডিং। এই ওয়াইন্ডিং আমি তোমাদের বলেছি এক্সট্রা করে পড়াবো, হ্যাঁ, সিলেবাসে নেই তবুও পড়াবো যদি প্রতিদিন ক্লাস করো। তো এই ওয়াইন্ডিং করার পর, এই ওয়াইন্ডিং এ যখন তুমি সাপ্লাই দিলে না, তখন সঙ্গে সঙ্গে আছে ওয়াইন্ডিং, ঠিক আছে, তাহলে তো পড়াতেই হবে। তো যখনই আমি এখানে সাপ্লাই দেবো, অ্যাকচুয়ালি মেশিন ডিজাইন বলে একটা সাবজেক্ট থাকে, ওইখানে আমরা এগুলো ওয়াইন্ডিং, কত ধরনের ওয়াইন্ডিং কিভাবে হয় এগুলো পড়ায়। এখন হয়তো সিলেবাসে ঢুকিয়ে দিয়েছে, আমাদের সময় আমরা মেশিন ডিজাইনে পড়েছি ওগুলো। তো এইখানে যখনই সাপ্লাই দেবো, তাহলে এখানে কি হবে? একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, আরএমএফ, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। তাহলে কিভাবে তৈরি হলো বুঝতে পেরেছো? তাহলে এই যে আমার ওয়াইন্ডিং আছে, থ্রি ফেজ ওয়াইন্ডিং, এখানে যখনই সাপ্লাই দিচ্ছি, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, দ্যাট ইজ কল্ড রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। এইবার এর ভেতরে আমাদের কি আছে? রোটেটিং পার্ট। তাহলে এই রোটেটিং পার্টটাকে যদি আমি ড্রয়িং করি, ফ্রি হ্যান্ড ড্রয়িং তো অতটা ভালো হবে না, মোটামুটি কাজ চলে যাওয়ার মতো। হ্যাঁ, ভালো হচ্ছে না স্যার, ভালো, ঠিক আছে। বোঝাটা ইম্পর্টেন্ট, এমনি আর জানার দরকার নেই। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে। এবার এই যে এইখানেও আমাদের ওয়াইন্ডিং থাকে, ঠিক আছে। এবার এগুলো, এই যে ওয়াইন্ডিংটা, এটা কোথায় আছে না রোটারে, এগুলো রোটার স্লট, রোটারের ভেতরে আমাদের এখানে স্লট করা আছে। এই স্লটের ভেতরে এই সবুজ কালারের ডটগুলো হচ্ছে রোটার ওয়াইন্ডিং। তাহলে এই যে রোটার ওয়াইন্ডিং, এই রোটার ওয়াইন্ডিংগুলো অ্যাট ফার্স্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমরা যখন অ্যাট দ্য টাইম অফ স্টার্টিং যখন জাস্ট সাপ্লাইটা দিলাম, সাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো। অ্যাট দ্যাট টাইম এর কিন্তু কোনো কিছু হয়নি, আমরা কিন্তু এখানে কোনো রকম সাপ্লাই দেইনি, কিচ্ছু করিনি, রোটেটিং পার্টে কিচ্ছু করিনি, জাস্ট এখানে সাপ্লাইটা দিলাম। ঠিক সেই মুহূর্তের কথাটা ভাবো, তখন এটা ঘুরছে, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ঘুরছে। কত স্পিডে ঘুরছে? এনএস স্পিডে ঘুরছে, এনএস। এই এনএসটাকে বলা হয় সিঙ্ক্রোনাস স্পিড।
যেটা স্যার 120 into f by হ্যাঁ 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 হ্যাঁ, এই সিঙ্ক্রোনাস স্পিড কাকে বলে? হোয়াট ইজ সিঙ্ক্রোনাস স্পিড? গিভেন ফ্রিকোয়েন্সি স্পিড। না না না, গিভেন ফ্রিকোয়েন্সি স্পিড, এটা 90% কলেজেও ভুলই পড়াবে জানি আমি। অনেকে রেটেড স্পিড বলে, অনেকে ম্যাক্সিমাম স্পিড বলে, কিচ্ছু না, ঠিক আছে? গিভেন ফ্রিকোয়েন্সি স্পিড, তার কথাটার মানেটা বোঝো। গিভেন ফ্রিকোয়েন্সি মানে তুমি এখানে যে সাপ্লাইটা দিয়েছো 50 হার্টজ সাপ্লাই, এই যে সাপ্লাই দিয়েছো এইখানে যে রোটেটিং ফিল্ডটা যেটা ঘুরছে তার যদি তুমি ফ্রিকোয়েন্সিটা মাপো সেটাও 50 হার্টজই পাবে। তাহলে কোনো সময় কোনো একটা সিস্টেমে আমরা যে ফ্রিকোয়েন্সি সাপ্লাই দিচ্ছি, সিস্টেমটা যখন রোটেট করছে যদি ঠিক সেই ফ্রিকোয়েন্সিতেই রোটেট করে তখন সেটাকে বলা হয় সিঙ্ক্রোনাস স্পিড। এরকম কোনো ব্যাপার নেই সিঙ্ক্রোনাস স্পিড মানে ম্যাক্সিমাম স্পিড হবে, রেটেড স্পিড হবে, ওটাই সব থেকে বেশি, এগুলো ভুলভাল কথা। গিভেন ফ্রিকোয়েন্সি স্পিড, যে ফ্রিকোয়েন্সি আমি দিচ্ছি সেই ফ্রিকোয়েন্সির আমার রোটেশন পাচ্ছি, দ্যাট ইজ কল্ড আ সিঙ্ক্রোনাস স্পিড। ওকে, তো যখন আমার এটা সিঙ্ক্রোনাস স্পিডে রোটেট করছে, এবার এটা সিঙ্ক্রোনাস স্পিডে রোটেট করছে, এবার সিঙ্ক্রোনাস স্পিডের একটা ছোট্ট ফর্মুলা আছে, সেটা হচ্ছে 120 f/p। পি হচ্ছে নাম্বার অফ পোল আর এফ হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি ইন ইন্ডিয়া বা বাইরের কান্ট্রি যেখানে হোক। তো আমরা ইন্ডিয়াতে 50 হার্টজ, তাহলে আমি ধরে নিলাম আমি একটা 4 পোল মেশিন নিয়েছি। ম্যাক্সিমাম কত হতে পারে, মিনিমাম কটা পোল হতে পারে মেশিন? 2টো পোল হতে পারে, তার নিচে নামবে না। আর পোল সবসময় কি হয়, পেয়ারে হয়, পেয়ার, 2টো 4টে 8টা 10টা 6টা এরকম হয়, ঠিক আছে? তাহলে 120 × 50/4 করলে দেখো এটা 1500 আরপিএম আসবে। আর যদি এখানে 2 দাও তাহলে 3000। তো সিঙ্ক্রোনাস মোটর ম্যাক্সিমাম স্পিড হতে পারে ইন্ডিয়াতে 3000 আরপিএম, তার বেশি হবে না। সিঙ্ক্রোনাস মোটরের ইন্ডিয়া মানে সরি সিঙ্ক্রোনাস বলছি কেন, 3 ফেজ পড়ছি তো আমরা, ইন্ডাকশন মোটর পড়ছি, তো ইন্ডাকশন মোটরের ক্ষেত্রেও এই স্পিডটা ম্যাক্সিমাম। এবার যদি ফ্রিকোয়েন্সি তুমি কোনোভাবে বাড়াও সেটা আলাদা ব্যাপার, সেটা আমি ওই জায়গাটায় আমি আসছি না। নর্মাল স্পিড আমাদের বাড়িতে যদি আমি কোনো একটা ইন্ডাকশন মোটর নিয়ে আসি, এখানে তো আমার ফ্রিকোয়েন্সি কন্ট্রোলার নেই, তাহলে আমি ম্যাক্সিমাম 3000 আরপিএম পেতে পারি 2 পোলের জন্য। 4 পোল হলে 1500 আরপিএম পেতে পারি। ওকে, তাহলে আমি ধরে নিলাম এটা একটা 4 পোল মেশিন যার সিঙ্ক্রোনাস স্পিড কত স্যার, 1500 আরপিএম। এবার এইটা কি 1500 আরপিএম এ ঘুরছে, কে? রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, যেটা চোখে দেখা যায় না। ম্যাগনেটিক ফিল্ডটা এতটা স্পিডে ঘুরছে বাট সেটা চোখে দেখা যায় না। এবার এই ম্যাগনেটিক ফিল্ডটা যখন ঘুরছে, এবার এই যে সবুজ কালার যে ডটগুলো আছে এগুলো কি, রোটার ওয়াইন্ডিং। এই রোটার ওয়াইন্ডিং গুলোকে এই যে ম্যাগনেটিক ফিল্ড এটা কাট করবে না, বলো? ওয়াইন্ডিং গুলোকে কাটিং করবে? একদম। কাটিং জিনিসটা কি বলো তো, কিছুই না। ধরো এটা ওয়াইন্ডিং, সাপোজ এটা একটা ওয়াইন্ডিং, এই ওয়াইন্ডিং আর এটা আমাদের ধরো ম্যাগনেটিক ফিল্ড। এবার ওয়াইন্ডিংটা এরকম করে দাঁড়িয়ে আছে, এবার ম্যাগনেটিক ফিল্ডটা ধরো ঘুরছে এইভাবে বারবার, যখন একে টাচ করে বেরোচ্ছে না, দ্যাট ইজ কল্ড আ কাটিং, ফ্লাক্স কাটিং, ঠিক আছে? তাহলে যখনই এখানে আমাদের ফ্লাক্স কাটিং হবে না, যখনই আমাদের এখানে এই ম্যাগনেটিক ফিল্ডটা এই যে কন্ডাক্টরগুলোকে ডিস্টার্ব করবে বা এই কন্ডাক্টরগুলোকে কাটিং করবে, তখন কি তৈরি হবে বলো? ইএমএফ তৈরি হবে। ইয়েস, তখন এখানে আমাদের একটা ইএমএফ তৈরি হবে, যেটাকে আমরা বলি ইলেকট্রোমোটিভ ফোর্স। এই ইএমএফটা কেন তৈরি হচ্ছে, ওয়াই? লেন্স না, ফ্যারাডে কি বলেছে যে ইএমএফ তৈরি হয়, লেন্স কি বলেছে কেন তৈরি হয় ইএমএফ? তার কজেসকে অপোজ করার জন্য। হ্যাঁ একদম। তাহলে এই কন্ডাক্টরটা এ তো কোনো ক্ষতি করেনি ভাই, এ তো চুপচাপ ছিল, একে কেন বারবার ডিস্টার্ব করছে তাহলে? এবার এই ডিস্টারবেন্সের জন্য এ কি করছে, কন্ডাক্টর ইএমএফ তৈরি করছে, ভোল্টেজ প্রডিউস করছে, ঠিক আছে? এবার এই ভোল্টেজটা কি করবে না, তার কজেসকে অপোজ করবে, যে একে বারবার ডিস্টার্ব করছে তাকে এ অপোজ করবে। তাহলে এই কন্ডাক্টরটা এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটাকে অপোজ করবে, বাধা দেবে। কিভাবে বাধা দেবে? এ সরাসরি তো একে বন্ধ করতে পারছে না, তাহলে এ কি করবে,
নিজে ঘুরতে শুরু করে। এক্স্যাক্টলি, এ তখন নিজে ঘুরতে স্টার্ট করবে। কিভাবে করবে আমি আসছি। এ তখন নিজে ঘুরতে স্টার্ট করবে। স্যার নিজে ঘুরলে কি করে স্যার কাটিং কম হবে? ব্যাপারটা ভালো করে বোঝো। ধরো এটা একটা রাস্তা, এইখানে তুমি আর তোমার ফ্রেন্ড একসাথে হাঁটছো। হট করে তোমার ফ্রেন্ডের মনে হলো যে আমি একটু এটা মাঠটা পাক মারবো, বা একটা রাস্তা বা একটা মাঠ আছে, আমি একটু ঘুরবো মাঠে। তাহলে ও যদি ঘুরতে চায় আর তুমি দাঁড়িয়ে আছো, ঠিক আছে, তাহলে তুমি দাঁড়িয়ে আছো, ও ঘুরতে চাইছে। এবার ও যদি ধরো হাতে একটা লাঠি নিয়ে মাঠটার চারদিকে ঘোরে, এবার লাঠিটা তোমার গায়ে বারবার ব্যথা লাগবে, যদি লাগে তোমার বারবার ব্যথা লাগবে। দ্যাট ইজ কল্ড আ ফ্লাক্স কাটিং। সাপোজ আমি হাতে একটা লাঠি নিয়ে বড় মাঠের চারদিকে ঘুরছি, তুমি মাঠে দাঁড়িয়ে আছো, তাহলে তোমার গায়ে কি বারবার লাঠিটা টাচ হবে। দ্যাট ইজ কল্ড আ ফ্লাক্স কাটিং। এবার তুমি তাহলে কি করবে? তোমার কাছে আরেকটা উপায়, সেই লাঠিটা যদি ধরে, ধরো এটা বন্ধুর হাত আর এটা আমার হাত, দুজন যদি একটা লাঠি ধরে সমান স্পিডে মাঠটা পাক দিই, তাহলে কি আর আমার ব্যথা লাগবে? লাগবে না। দ্যাট ইজ কল্ড আ, হোয়াট ইজ ইট, এটাকে কি বলে, কি স্পিড বলে এটাকে? কি বলে বলো? দ্যাট রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড, সিনক্রোনাস স্পিড তো আলাদা জিনিস, তো বললাম আমি। রিলেটিভ স্পিড মানে কি, তুমি বাধ্য হয়ে সেই লাঠিটা ধরে নিজেই তোমার বন্ধুর সাথে মাঠটা ঘুরছো, তাহলে কি হচ্ছে, সেই লাঠিটা তোমার কোনোদিনও ব্যথা লাগবে না। দ্যাট ইজ কল্ড রিলেটিভ স্পিড। এই রিলেটিভ স্পিড, তোমার আর তোমার রিলেটিভ স্পিড মানে অ্যাকচুয়ালি দুটো মানে অবজেক্টের স্পিডের মধ্যে ডিফারেন্স। তাহলে এখন যদি দুজনের স্পিড সমান থাকে, তাহলে রিলেটিভ স্পিড কত হবে? 0। দুজনের মধ্যে স্পিড ডিফারেন্স কত? 0। ঠিক বলেছি তো? হ্যাঁ। এবার কোনো কারণে যদি তোমার স্পিড তোমার বন্ধুর স্পিডের থেকে কম হয়, তাহলে তোমাকে লাঠির বাড়ি খেতেই হবে। ঠিক তো নাকি? তার মানে তোমার স্পিড যদি তোমার বন্ধুর স্পিডের থেকে কম হয়, তোমাকে লাঠির বাড়ি খেতে হবে। হ্যাঁ, আগের থেকে কম। আগে তুমি চুপচাপ যখন দাঁড়িয়েছিলে, তোমার বন্ধুর স্পিড ধরো 1500 RPM এ তোমার চারদিকে ঘুরছে, মানে রেভুলেশন পার মিনিট, 1 মিনিটে 1500 বার, তার মানে 1 মিনিটে তুমি 1500 বার লাঠির আঘাত খাচ্ছ। এবার তুমিও ছুটতে শুরু করলে বন্ধুর সঙ্গে, কিন্তু তার সঙ্গে দৌড়ে উঠতে পারছো না। হয়তো বন্ধু 1500 RPM এ ছুটছে, তুমি ছুটছো 1450 RPM এ। তাহলে এবার তোমার আর বন্ধুর মধ্যে রিলেটিভ স্পিড কত? 50। তার মানে ফ্লাক্স কাটিং কিন্তু হচ্ছে, কিন্তু আগের থেকে কম হচ্ছে। আগে 1500 বার মার খেতে হতো, এবার 50 বার অনলি মার খেতে হচ্ছে, অনলি 50 টাইমস। কতটা কমে গেল? তাহলে তোমাকেও ঘুরতে হবে। তাহলে মনে রাখবে, লেঞ্জ কি বলেছে? লেঞ্জ বলেছে যে যখন এই মানে কোনো একটা কন্ডাক্টরে ইএমএফ জেনারেট হচ্ছে, সে কি করে, তার কজেসকে অপোজ করে, যে কারণের জন্য সে তৈরি হলো তার কারণকেই অপোজ করে। তাহলে এই ইএমএফটা কি করবে, এই রোটেটিং পার্টটা বা রোটারটাকে ঘোরানোর চেষ্টা করবে, এবং এই রোটারটাকে ও যদি এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিডের সঙ্গে সেম স্পিডে ঘোরায়, তাহলে কি এখানে ফ্লাক্স কাটিং হবে? ফ্লাক্স কাটিংই তো হবে না। আর যদি ফ্লাক্স কাটিং না হয়, তাহলে এই রোটারে ইএমএফ জেনারেট হবে? তাহলে ইএমএফ জেনারেট হবে না। এক্স্যাক্টলি, ইএমএফ জেনারেট হবে না। তাহলে ইএমএফই যদি জেনারেট না হয়, তাহলে রোটারটা কি আর ঘুরবে? এই রোটারটাকে ঘোরাচ্ছিল কে? এই ভোল্টেজটা, ইএমএফটা, ঠিক কি না? তাহলে ভালো করে বোঝো, আমার এখানে ইএমএফ থাকতে হবে, কিন্তু সেই ইএমএফ এর কারণে এই রোটারের স্পিড যদি 1500-তে পৌঁছে যায়, তাহলে কিন্তু আবার রোটারটা বন্ধ হয়ে যাবে। কেন? কারণ দুজনের মধ্যে যদি রিলেটিভ স্পিড না থাকে, দুজনের মধ্যে যদি স্পিডের ডিফারেন্স না থাকে, তাহলে কোনোদিনও এখানে ইএমএফ জেনারেট হবে না। আর যদি ইএমএফ জেনারেট না হয়, তাহলে আবার রোটারটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আলটিমেট কি হলো? আবার আগের পজিশনে। তাহলে আমাকে কন্টিনিউয়াস রোটেট করাতে হবে। তাহলে আমাকে কি করতে হবে?
রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের থেকে কম স্পিডে ঘুরতে হবে। তাহলে আমি ঘুরতেও থাকবো এবং তার সঙ্গে আমার ফ্লাক্স কাটিংও হবে, আমার ইএমএফও জেনারেট হবে, সব কিছুই হবে। ওকে, তাহলে এ কি করে এর থেকে কম স্পিডে ঘুরছে সেইখানে আসছি। তাহলে এই যে রোটেটিং ম্যাগনেটিক যদি ফিল্ড এনএস স্পিডে ঘোরে বা 1500 আরপিএম এ ঘোরে, মাঝখানে তো এয়ার মিডিয়াম আছে, এটা এয়ার মিডিয়াম, এগুলো এয়ার মিডিয়াম। তাহলে এয়ার মিডিয়ামের কি লসেস নেই? বলো, লসেস আছে। হ্যাঁ, তারপরে এই ওয়াইন্ডিং এ কিছুটা লস হবে। তাহলে এই ডিউ টু দ্য লসেস এই রোটারটা কোনোদিনই, বা বলতে পারো ডিউ টু দ্য স্লিপ, আমি স্লিপে আসিনি বলে বলছি, আসছি আমি ওয়ান বাই ওয়ান। ডিউ টু দ্য লসেস এটা রোটারটা কোনোদিনই 1500 আরপিএম কে ক্যাচ করতে পারবে না, বাট ওর কাছাকাছিও যাওয়ার চেষ্টা করে, বাট যেতে পারে না। ঠিক আছে, এবার ভালো করে দেখো। তাহলে এবার এখানে ইএমএফ জেনারেট হলো, এই ইএমএফ এর জন্য এটা ঘুরছে, আমি তো মুখে বলে দিলাম সেটা ঘুরছে কি করে, প্রসেসটা কি। এই রোটারের ভেতরে আমাদের 3 ফেজ ওয়াইন্ডিং থাকে, 3 ফেজ ওয়াইন্ডিং থাকে, কি থাকে? 3 ফেজ ওয়াইন্ডিং, এবং যেটা শর্ট সার্কিট করা থাকে, শর্ট সার্কিট। তাহলে এই রোটারেও কি থাকে? আমাদের 3 ফেজ ওয়াইন্ডিং থাকে, এখানেও 3 ফেজ ওয়াইন্ডিং, রোটারও 3 ফেজ ওয়াইন্ডিং, এবং সেটা শর্ট সার্কিট করা থাকে, মানে এখানে আলাদা করে কোনো সাপ্লাই দেয়া হয় না। তাহলে যখনই এখানে ফ্লাক্স কাটিং হয়, ভোল্টেজ জেনারেট হচ্ছে, তাহলে এই যে ওয়াইন্ডিংটা আছে, আমি জাস্ট এখানে দেখালাম, ওয়াইন্ডিংটা অ্যাকচুয়ালি এখানেই আছে ডটেড গুলো। এই যে 3 ফেজ ওয়াইন্ডিং যেটা শর্ট সার্কিট করা আছে, যখনই এখানে আমাদের ইএমএফ মানে ভোল্টেজ জেনারেট হবে, তাহলে ডিউ টু দা ভোল্টেজ, এটা কি একটা ক্লোজ পাথ না? শর্ট সার্কিট মানে কি? ক্লোজ পাথ। তাহলে ক্লোজ পাথে কারেন্ট ফ্লো করবে না তো? বলো তো, ভোল্টেজ তো, ইএমএফ তো ভোল্টেজ, তাহলে ভোল্টেজ পেলেই তো কারেন্ট ফ্লো করবে, একদম। তাহলে যখনই এর মধ্যে কারেন্ট ফ্লো করবে, আমরা কি জানি? এমএমএফ ইকুয়ালস টু কি? এন ইন্টু আই, নাম্বার অফ টার্নস ইন্টু কারেন্ট। নাম্বার অফ টার্নস মানে কয়েলের টার্নস, নাম্বার অফ টার্নস ইন্টু কারেন্ট। তাহলে এইখানে কি আছে? কয়েল আছে না, এই যে ডটগুলো কয়েল। তাহলে যখনই কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো করে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যখনই কোনো একটা কয়েলে কারেন্ট ফ্লো করে, তখনই তৈরি হয় ম্যাগনেটোমোটিভ ফোর্স, এমএমএফ। এমএমএফ কি করে? ম্যাগনেটোমোটিভ ফোর্স কি করে? কোনো একটা মেকানিক্যাল অবজেক্টকে মুভ করতে সাহায্য করে, ঠিক আছে, বা এই যে এর রোটেশনের জন্য অ্যাকচুয়ালি এমএমএফ দায়ী। তো যখনই এখানে ইএমএফ জেনারেট হলো, একদম সিম্পল ভাবে বোঝাচ্ছি, 3 ফেজ সাপ্লাই দিলাম, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো। এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা এই ডটেড লাইনগুলোকে, মানে রোটারের ওয়াইন্ডিংকে কাট করছে। যখনই রোটারের ওয়াইন্ডিং কাটিং হচ্ছে, এখানে ইএমএফ জেনারেট হচ্ছে। ডিউ টু দ্য ইএমএফ, এটা ভেতরের ওয়াইন্ডিংটা শর্ট সার্কিট থাকার জন্য এখানে কারেন্ট ফ্লো করছে। কারেন্ট যখনই ফ্লো করছে, কারেন্ট আর নাম্বার অফ টার্নস মিলে তৈরি হচ্ছে এমএমএফ, আর ডিউ টু দিস ম্যাগনেটোমোটিভ ফোর্স দ্য রোটার উইল স্টার্ট টু রোটেট। এই রোটারটা আমাদের স্টার্ট করছে রোটেট করা, এটার নাম এনআর। ইজ ইট ক্লিয়ার? একদম, ওকে। তাহলে কাউকে বোঝাতে পারবে? কেউ যদি বলে বোঝাতে পারবে হাউ টু স্টার্ট ইন্ডাকশন মোটর? আরে সোজা একদম, কিচ্ছু নেই। 3 ফেজ সাপ্লাই দিলাম, হ্যাঁ এই কনফিডেন্সটাই তো চাই। 3 ফেজ সাপ্লাই দিলাম, তারপরে এখানে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, বুঝিয়ে দিলে কি করে হচ্ছে। দিয়ে তারপর এটা কি করছে? এটাকে কাট করছে, তার জন্য ইএমএফ জেনারেট হচ্ছে। তাহলে যখনই ইএমএফ জেনারেট হচ্ছে, ইএমএফটা কি করছে? এই ভেতরে কারেন্ট ফ্লো করাচ্ছে, কারেন্টের জন্য এমএমএফ জেনারেট হচ্ছে, এমএমএফ এর জন্য রোটারটা স্টার্ট করছে রোটেট করে। এক্স্যাক্টলি। তাহলে রোটারটা কত স্পিডে রোটেট করলে তোমার মনে হয় আইডিয়াল হবে, ভালো হবে? বলো। হ্যাঁ, ভালো করে ভাবো। আমার আমার স্টেটার ঘুরছে 1500 আরপিএম এ, আর রোটর ঘুরছে 1450 আরপিএম এ, খুব ভালো কথা। বাট এটাকে তুমি যত কমাতে পারবে, 1500তে যাওয়া যাবে না ভাই, 1500তে যাওয়া যাবে না, বাট নিয়ার অ্যাবাউট 1500 কাছাকাছি যেতে হবে, ঠিক আছে? এখন 1450 আছে, 1500 কাছাকাছি যেতে হবে। যত কাছে যাবে তত ভালো। কারণ কেন ভালো স্যার? তোমার আউটপুট কোথায় কানেক্টেড আছে? তোমার পাখাটা কোথায় কানেক্টেড আছে? এই তো এটার সঙ্গে না, এইখানে না? হ্যাঁ স্যার।
তাহলে তুমি কি চাও, তোমার পাখাটা আস্তে ঘুরুক না জোরে? জোরে বলুন স্যার। জোরে ঘুরুক, সবাই চায় ওটা, আমিও চাই। তো যদি পাখাকে জোরে ঘোরাতে হয় তাহলে এটাকে যত 1500-র কাছে নিয়ে যাবে তত ভালো। আর যদি 1500-তে নিয়ে চলে যাও তখন কি হবে? বন্ধ হয়ে যাবে। তার মানে হ্যাঁ, তাহলে এক্স্যাক্টলি এটা এমন একটা মেশিন যেখানে লসেস থাকতে হবে। এখানে লসেসটা ভালো, খুব বেশি লসেস না, কিছুটা লসেস থাকতে হবে, না হলে কি হবে, যখনই তুমি 1500-তে নিয়ে যাবে তাহলে দুজনের রিলেটিভ স্পিড সেম, দুজনের রিলেটিভ স্পিড সেম হয়ে গেলে এখানে ফ্লাক্স কাটিং কি হয়ে যাবে, জিরো। আর যখনই ফ্লাক্স কাটিং জিরো মানে ইএমএফ জিরো, ইএমএফ নেই মানে কারেন্ট নেই, কারেন্ট নেই মানে এমএমএফ নেই, এমএমএফ নেই মানে এটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে রিলেটিভ স্পিড এখানে রাখতে হবে। বলো কার কোথায় ডাউট আছে, তারপর নেক্সট যাচ্ছি। নেই তো? ওকে, যে যেই কলেজেই আছো না কেন এত ভালো করে কেউ বোঝাবে না, ঠিক আছে? আমার একটা ক্যাপ্টার ছিল না স্যার, তো ক্লিয়ার হয়ে গেছে। পুরো ক্লিয়ার তো? হ্যাঁ, আমি বললাম তো যে যেই পড়াবে না বলেই তো আমরা বেঁচে আছি, পড়ালে তো আমাদের উঠে যেতে হতো, বলো? টিউশন চলতো আর সত্যি করে পয়েন্ট কি পয়েন্ট আর পড়ায় না, বললাম তো পড়ায় না বলে তো ভালো আমরা বেঁচে আছি, নাহলে তো আমাদের ব্যবসা বন্ধ হয়ে যেত, আমাদের পড়ানো বন্ধ হয়ে যেত। চলো, আমিও কলেজে পড়াতাম, ছেড়ে দিয়েছি। আরে কলেজে পড়াবে কি করে, 10,000 12,000 টাকা স্যালারি দিলে পড়াতে পারে? ইচ্ছা থাকলেও মনে হবে না, দেখ পড়াবো না, থাক। বুঝলে? ইএমএফটা ইনডিউস হবে, হ্যাঁ, ইএমএফটা ইনডিউস হবে না। ইএমএফ ইনডিউস হবে না, এক্স্যাক্টলি। টাকায় কাজ করে, বুঝলে তো, মানুষ কাজ করে না। চলো নেক্সট, এবার স্লিপে আসছি আমরা। হ্যাঁ, স্লিপ খুব ভালো করে বুঝতে হবে। স্লিপ কি? স্লিপকে আমরা নর্মালি এস দিয়ে লিখি। স্লিপ হচ্ছে রিলেটিভ স্পিড বাই সিঙ্ক্রোনাস স্পিড। relative speed by synchronous speed. Okay, ns minus nr by ns, that is called a slip. The ratio of relative speed and synchronous speed, এই দুটো স্পিডের রেশিওকেই আমরা বলছি স্লিপ। ওকে, তো এইখান থেকে কিছু জিনিস আমাদের জানতে হবে। চলো, পার্সেন্টেজ স্লিপ যখন ক্যালকুলেট করি, পার্সেন্টেজ স্লিপ সেটা আগে গুণ করে হ্যাঁ হ্যাঁ ns minus nr by ns into 100, that is called a percentage slip. Okay. At the time of starting, ns কত থাকবে? 1500। মানে আমরা কিন্তু এটা ধরে নিয়ে করছি, হ্যাঁ, এর 3000 হতে পারে বা 600 হতে পারে, 1000 হতে পারে। 6 পোল মেশিন থাকলে 1000 হবে, 8 পোল থাকলে 600 হবে, ঠিক আছে? পোলের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ হ্যাঁ, এটা পোলের উপর ডিপেন্ড করছে। তো যাই হোক, আমরা 4 পোল নিয়ে ভাবছি যখন, তাহলে এটা 1500 ধরে নিলাম এট দ্য টাইম অফ স্টার্টিং। তখন এনআর কত? কম না, জিরো তো। এট দ্য টাইম অফ স্টার্টিং মানে জাস্ট স্টার্টিং পজিশন। আমি তোমাদের বললাম না, জাস্ট তুমি সাপ্লাইটা দিয়েছো, সেই সময় এনএস 1500, এনআর 0। তাহলে স্লিপ কত তখন? 1500 মাইনাস 0 বাই 1500, 1, স্লিপ 1। at running condition, ns কত? 1500, এনআর কত? ধরে নিলাম 1450। তখন স্লিপ কত স্যার? 50 বাই 1500, দেখো তো কত হচ্ছে? স্যার 0.033 হচ্ছে।
0.033। তার মানে এই ভ্যালুটা 1 এর থেকে অনেক কম, তাই না? 1 এর থেকে অনেক কম ভ্যালু। তার মানে এটা এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে স্লিপের ভ্যালু যত জিরোর কাছাকাছি যাবে তত আমরা রোটারে খুব ভালো আউটপুট পাবো। এটার মানে কি বোঝাচ্ছে? যত জিরোর কাছাকাছি যাবে, এবার এটা পার্সেন্টেজে যদি আসে তাহলে পার্সেন্টেজ অফ স্লিপ অ্যাট রানিং কন্ডিশনে যদি আমরা পার্সেন্টেজ অফ স্লিপ দেখি, তার মানে 0.033 ইন্টু 100 যখন করছি এখন কত আসছে বলো তো? 3.3%। ঠিক আছে, তাহলে এই পার্সেন্টেজ ভ্যালুটা নিয়ার অ্যাবাউট 1%-এর কাছাকাছি, যত কমাতে পারবো 1%-এর কাছাকাছি আসলে এই জায়গাটায় অনেকে ভুল করে। ভালো করে দেখো, এটা অ্যাকচুয়াল ভ্যালু, এটা পার্সেন্টেজ ভ্যালু, এইটা অ্যাকচুয়াল ভ্যালু। তার মানে অ্যাট স্ট্যান্ড স্টিল কন্ডিশন বা স্টার্টিং পজিশন, তখন আমাদের কি হচ্ছে? অ্যাট দ্য টাইম অফ স্টার্টিং স্লিপ নিয়ার অ্যাবাউট 1, নিয়ার অ্যাবাউট বলছি, স্লিপ 1 থাকছে এবং রানিং কন্ডিশনে স্লিপ 0-র কাছাকাছি থাকছে। এবার যদি পার্সেন্টেজে বলো তখন রানিং কন্ডিশনে 1%-এর কাছাকাছি। যত তুমি 1-এর কাছাকাছি আসবে তত ভালো চলবে সিস্টেম। ঠিক আছে, চলো। ইন্ডাকশন ইন্ডাকশন মেশিনে দুটো ধরনের রোটার থাকে। একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল রোটার, আরেকটা হচ্ছে কি নাম বলো? রোটার বলেছি। ও, আমারও মাথাটা খারাপ হয়ে গেছে, সিলিন্ড্রিক্যাল কেন বলেছি? না না না, সরি সরি, তুমি ঠিক বলেছো গো। আমার অ্যাকচুয়ালি স্কুইরেল কেজ রোটার আর একটা হচ্ছে স্লিপ রিং রোটার। ওকে, আমারও মাথাটা খারাপ হয়ে গেছে। একটা হচ্ছে স্কুইরেল কেজ রোটার আর একটা স্লিপ রিং রোটার। এই স্কুইরেল কেজ রোটার আর স্লিপ রিং রোটারের মধ্যে অনেক পার্থক্য আছে। স্কুইরেল কেজ রোটার এগুলো আমরা ডিটেলসে নেক্সট দিন পড়বো, আজকে জাস্ট আমি একটু বলে রাখি, একটা ওভারভিউ দিচ্ছি আজকে পুরোটার। এই স্কুইরেল কেজ রোটার যেটা হয় সেটা সব থেকে বেশি ইউজ হয় ইন ইন্ডাকশন মোটর। তার কারণ কি? এর কনস্ট্রাকশন। ওকে, এর মধ্যে কোনো রকম কোনো ওয়াইন্ডিং থাকে না, এর মধ্যে কপারের বার দেয়া থাকে, কপার হোক বা অ্যালুমিনিয়াম তুমি যাই ইউজ করো সেটার বার দেয়া থাকে, বার। ঠিক আছে, আর স্লিপ রিং মোটরের ক্ষেত্রে আমাদের কি থাকে? ওয়াইন্ডিং থাকে। তাহলে আমরা একবার ছবিগুলো যদি দেখি, স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, দাঁড়াও, এই তো। এটা হচ্ছে, এটা তো স্টেটার, সবার স্টেটার সেম, সে যেই টাইপই হোক। ইন্ডাকশন মোটর দুটো টাইপ, স্কুইরেল কেজ আর স্লিপ রিং, তো বা উন্ড রোটার টাইপ যেটাকে বলি। স্টেটারের কনস্ট্রাকশন সেম, এই যেখানে 3 ফেজ ওয়াইন্ডিং আছে এটা সেম। এই রোটারটা কিন্তু আলাদা। ওকে, এই রোটারটা দেখো এখানে, এগুলো মনে হচ্ছে ওয়াইন্ডিং, এগুলো ওয়াইন্ডিং নয় কিন্তু, এগুলো কপারের বার বা অ্যালুমিনিয়াম বার। হ্যাঁ, এগুলো বার একটু স্কিউড করা আছে, একটু বাঁকা আছে, এরও কারণ আছে, নেক্সট দিন সব লেখাবো আমি, টেনশন নেই। তো এগুলো হচ্ছে
হ্যাঁ, ল্যামিনেশন তো থাকতেই হবে। ঠিক আছে, তো এই যে লাস্টে যে দেখছো এটাকে বলা হয় এন্ড রিং। এই যে গোল যেটাতে এই বারগুলো ফিক্সড করা আছে দুদিক থেকে, এগুলোকে বলা হয় এন্ড রিং। ওকে, তো এই হচ্ছে আমাদের এটা রোটার। নেক্সট হচ্ছে এটা দেখো, এটা হচ্ছে আমাদের স্লিপ রিং টাইপ রোটার। স্লিপ রিং টাইপ রোটারে কি হচ্ছে, ভেতরে পুরো এটা রোটারের এটা ওয়াইন্ডিংয়ে আমাদের স্লটে সব ওয়াইন্ডিংটা পুরো পুট করা আছে স্লটে, এবং এইখান থেকে এক্সটার্নালি এখানে আমাদের এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্টেড থাকে স্পিড কন্ট্রোল করার জন্য। ঠিক আছে, এবং রোটারে আমাদের সাপ্লাইটা, মানে এটা অ্যাকচুয়ালি সাপ্লাই নয়, স্লিপ রিং রোটারে কি হয়, এটা শর্ট সার্কিট আছে তো, এবার এইখান থেকে এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্ট করা থাকে। ঠিক আছে, তাহলে এটার স্পিড কন্ট্রোল করতে সুবিধা হয়। এবার এই দুটোর মধ্যে এটা হাই টর্ক মোটর, এটা হাই টর্ক, স্লিপ রিং মোটরটা হচ্ছে হাই টর্ক মোটর, আর স্কুইরেল কেজ হচ্ছে এর রানিং টর্ক ভালো, স্টার্টিং টর্ক ভালো না। স্টার্টিংয়ে এটা হাই টর্ক, বা এর রানিং টর্ক ভালো না। ঠিক আছে, আর এর স্টার্টিং টর্ক এর স্টার্টিং টর্ক ভালো, মানে হাই টর্ক মোটর, আর এটা রানিং টর্ক ভালো। ঠিক আছে, যখন রানিং কন্ডিশনে থাকবে তখন তার টর্ক ভালো। এটা খুব রাফলি আমরা ইউজ করতে পারি, কেন বলতো, এটার কনস্ট্রাকশন খুব মানে সহজ কনস্ট্রাকশন। ওয়াইন্ডিং তো স্টেটারে সবারই আছে, এর রোটারে কোনো ওয়াইন্ডিং নেই। ঠিক আছে, আর এখানে কেন ইন্ডাকশন মোটরে মানে ওয়াইন্ডিংয়ে একটা সমস্যা দেখবে, ডিসি মোটরে আমাদের পোলগুলো কিন্তু একদম ফিক্স করা থাকে এবং পোলে ওয়াইন্ডিংয়ের সুন্দর ব্যবস্থা থাকে, তুমি বুঝতে পারছো। কিন্তু এই ইন্ডাকশন মোটর বা এইসব মোটরে তোমার ওয়াইন্ডিংয়ের ওপরেই কিন্তু পোল তৈরি হয়। মানে আমি যে কথাটা বলতে চাইছি এটা ধরো তুমি এখানে পোল তৈরি করতে চাইছো, তাহলে আরে এখানে একটা পোল, এখানে একটা পোল, এখানে একটা পোল, এখানে একটা পোল, চারটে পোল। এই চারটে পোল ডিপেন্ড করছে তুমি কিভাবে ওয়াইন্ডিং করছো তার উপর। এখানে পোলগুলো লোকেটেড করা নেই, মানে এইভাবে পোল হবে না, পুরোটা ওয়াইন্ডিং এর ওপর। এখানে চারটে হলে এখানেও চারটেই হতে হবে, পোল কিন্তু সমান হতে হবে, নয়তো রোটেট করবে না। ঠিক আছে, তো এই হচ্ছে সিস্টেম। ওকে, তো আজকে আমি বেশি পড়াবো না বলেই এসছি, আমার একটু কাজ আছে। ঠিক আছে, হ্যাঁ বলো। বলছি স্কোয়ারেল কেজ বললেন যে ওরা রানিং টর্কটা দিতে হবে। হ্যাঁ, স্কুইরেল কেজের ক্ষেত্রে আমি এগুলো সব লিখিয়ে দেবো নেক্সট দিন। হ্যাঁ, আমি জাস্ট আজকে ওয়ার্কিংটা বোঝানোর জন্যই ডিজিটাল বোর্ডটা খুলেছি, নাহলে এত তাড়াতাড়ি বুঝতে পারতে না, সময় লাগতো অনেক। স্টার্টিং টর্ক স্কুইরেল কেজে বেশি, স্লিপ রিংয়ে বেশি। স্টার্টিং টর্ক, হাই স্টার্টিং টর্ক স্লিপ রিংয়ে বেশি। আর স্কুইরেল কেজে হচ্ছে রানিং টর্ক, মানে যেটা রোটেট যখন করছে অ্যাট দ্যাট টাইম দ্য গুড টর্ক উইল প্রডিউস। ওকে, ঠিক আছে, চলো।